বিন্দু অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে সুখী মানুষ। এটার কবি হচ্ছেন মমতাজ উদ্দিন আহমেদ। কবির নাম কি? মমতাজ উদ্দিন আহমেদ। মমতাজ উদ্দিন জন্ম পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে। তার শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ভাষা ও সাহিত্যে। কর্মজীবন বিভিন্ন সরকারি কলেজে তিনি অধ্যাপনা করেছেন। মমতাজ উদ্দিন আহমেদের কিছু উল্লেখযোগ্য রচনা আছে। নাটক স্বাধীনতা আমার, স্বাধীনতা, রাজা অনুষ্ঠানের পালা, সাত ঘাটে কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য, ভাষ্য। তাছাড়াও প্রবন্ধ গবেষণা কারায় আছে বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। তাছাড়াও তিনি গল্প উপন্যাস রচনা করেছেন। তার সাহিত্যকর্মের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। পুরস্কার সমূহ আছে শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার। মমতাজ উদ্দিন আহমেদ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। তাই আজকে আমরা এই সুখী মানুষ কবিতাটি আলোচনা করব। এখন সুখী মানুষ, সব মানুষই সুখী হতে চায়, সবাই চাওয়া পাওয়া থাকে, কিন্তু এইখানে সুখী মানুষ কারা? কবির মতে সুখী মানুষ কারা? এই মমতাজ উদ্দিন আহমেদ সুখী মানুষ কবিতায় এটি আলোকপাত করেছেন। এই সুখী মানুষ একটি নাটিকা। এটা দুইটা দৃশ্য। নাটিকাটি ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে। এখন কবির মতে সুখী মানুষ কারা? সুখী মানুষ সব মানুষেরই সুখী হওয়ার অনেক প্রচেষ্টা থাকে, কিন্তু কেউ অবৈধভাবে অন্যের ধন সম্পদ আহরণ করে সুখী হয়, বিত্তপরিভাবে মালিক হয়, কিন্তু কি তারা কি প্রকৃতপক্ষে সুখী? কবি সেটাই সুখী মানুষ কবিতায় এটা আলোচনা করছেন। এখন এই যে সুখী, সুখী কারা? ধন সম্পদ থাকলে কি সুখী? না, ধন সম্পদ থাকলে সুখী হবে না। নিজের শ্রমে, নিজের শ্রম দিয়ে বৈধভাবে উপার্জন করে যেটা সম্পদ অর্জন করা যাবে, সেই সম্পদটাই আমাদের সঠিক সম্পদ, তারাই আছে সুখী। কবি মমতাজ উদ্দিন আহমেদ সুখী মানুষ কবিতায় এই যে অবৈধভাবে বিত্ত পরিবারের মালিক হওয়াকে সুখী মনে করেন না। এই সুখী মানুষ নাটিকায় কবি একজন মোড়লের বিষয়ে তিনি উল্লেখ করেছেন। এই মোড়ল অনেক ধন সম্পদের মালিক, তথাপি তার জীবনের সুখ নাই। এই সুখী নাই, কিন্তু ধন সম্পদ থাকা সত্ত্বেও সুখী নাই। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, তার ওষুধ চিকিৎসার জন্য তাকে টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এক চিকিৎসক বললেন যে মোড়লের অসুখ ভালো হবে। কিভাবে ভালো হবে? যে একজন সুখী মানুষের জানা খোঁজ করতে হবে। কিন্তু অনেক গ্রাম খুঁজেও আমরা, তাই না, সুখী মানুষ কবিতায় যে গ্রামে পাওয়া গেল, কিন্তু তার মোড়লের পাশের গ্রামেই একজনকে পাওয়া গেল যে সে দিন আনে দিন খায়, তার কোনো চিন্তা ভাবনা নাই, চোর ডাকাতের কোনো ভয় নাই, যেটুকু আয় করে সেটুকু ব্যয় করে, ওইটুকু দিয়ে সে জীবনযাপন করে, রাত্রিতে সে শান্তি মতো
ঘুমায়। কবি তাকেই সুখী বলেছেন। এই সুখী মানুষের জামা পরিধান করলেই মোড়ল সুখী হবে। এই আলোচ্য কবিতার যে বিষয়বস্তু হচ্ছে তাই যে সুখী, অনেক ধন সম্পদ থাকলে সুখী হওয়া যায় না। সেই ধন সম্পদ হইতে হবে সঠিক পথে উপার্জন করতে হবে, নিজের শ্রম খাটিয়ে সেটাকে অর্জন করতে হবে অবৈধভাবে। বিত্ত বৈভবের মালিক হলে সুখী হওয়া যাবে না। তা আমরা সুখী মানুষ নাটিকায় মমতাজউদ্দিন আহমদের তিনি যেটা বলেছেন যে সুখী মানুষ কারা, সেটাই তিনি সুখী মানুষ কবিতায় আলোকপাত করেছেন। এই কবিতাটি পড়ে আমরা কি পাব? এই কবিতাটি পাঠ করলে তোমরা জানতে পারবে যে অন্যায় বা অনৈতিকভাবে ধন সম্পদ অর্জন করলেই সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে নিজের শ্রম, মেধা এবং সৎ পথে উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করলেই সুখী হওয়া যাবে। এই সুখী মানুষ কবিতা আজকে এটাই আলোচ্য বিষয়। নীতিহীনভাবে কোনো কিছু উপার্জন করা যাবে না। নীতিহীন পথে ধন সম্পদ উপার্জন করলে সেই সম্পদ উপস্থিত দেখা যাবে যে সেই বিত্ত বৈভবের মালিক হলেও কিন্তু তার জীবনে যে কাঙ্ক্ষিত সুখ, সেই সুখটা সে পাবে না। কারণ সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এই যে সুখী মানুষ কবিতায় কবি মমতাজউদ্দিন এটির আলোকপাত করেছেন। তা আমরা সুখী মানুষ কবিতায় কবির জন্ম পেলাম, তার শিক্ষা জীবন পেলাম, তার কর্মজীবন পেলাম, তার উল্লেখযোগ্য রচনাগুলো আমরা আলোচনা করলাম, তার বিভিন্ন পুরস্কার, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তার অবসর জীবন কত সালে অবসর গ্রহণ করেছেন? 1992 সনে। তা আমরা এখন তোমরা বইটা একটু খোলো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। সুখী মানুষ, এটা কবি হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ। সুখী মানুষ যেহেতু এটা একটা নাটিকা, ক্ষুদ্রার্থে ব্যবহার করা আছে। আর নট শব্দ থেকে নাটক প্রোডাক্টের উৎপত্তি হয়েছে। নট কোন শব্দ থেকে নাটক কথাটির উৎপত্তি হয়েছে? নট শব্দ থেকে নাটক কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে নট শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। তাহলে নাটক করতে গেলে একটু নড়াচড়া করতে হবে। তা আমাদের আজকে যে আলোচ্য সুখী মানুষ কবিতা, এইটা একটি নাটিকা। তা এখন তোমরা 46 পৃষ্ঠা বের করো। আমরা এখানে দেখি প্রথম দৃশ্যে কি আছে। চরিত্র পরিস্থিতি দেখো। নাম, বয়স মোড়ল, বয়স কত? 50। কবিরাজ, বয়স কত? 60। হাসু, তার বয়স 45। রহমত, বয়স কত? 20। লোক, তার বয়স কত? 40। তারপরে প্রথম দৃশ্য, যেহেতু এই নাটিকাটিতে কয়টি দৃশ্য আছে? 2টি দৃশ্য। প্রথম দৃশ্যে কি আছে দেখো, যে মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। তার বয়স কত? মোড়লের 50 বছর। সে সুখী মানুষ, কিন্তু তারপরে দেখো বিছানায় শুয়ে ছটফট করছে। ছটফট করার কারণটা আমরা যখন বিস্তারিত আলোচনা করব, আরো বিস্তারিত আমরা জানতে পারবো। কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে। এখন যেমন বিভিন্ন রকম বিজ্ঞানের উন্নতির ফলে বিভিন্ন রকম প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। এখন জ্বর পরীক্ষা করলে বা জ্বরের বিষয়ে কিছু জানতে গেলে জ্বর মাপার থার্মোমিটার বের হয়েছে। আগের দিনে নারী পরীক্ষা করতো হাত দেখে। এই যে মোড়লের নারী পরীক্ষা করছে কে? কবিরাজ। কবিরাজ হচ্ছে তারা যারা আয়ুর্বেদ শাস্ত্রে চিকিৎসা করে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলীর অসুখ নিয়ে কথা বলছে।
যেহেতু মোড়ল মানুষ, তার পরিচর্যার জন্য লোকজন আশপাশে থাকবেই, তারা মোড়লের এই অসুখের বিষয় নিয়ে আলোচনা করছে। হাসু, রহমত, ও রহমত আলী, রহমত শুনছি, হাসু ভালো করে শোনো, ওই কোবরা যতই নারী দেখুক তোমার মোড়লের বিস্তার নাই। এখন হাসু কি বলতেছে যে ভালো করে শোনো, যে কবিরাজ মশাই যতই বলুক কিন্তু মোড়লের কোনো নিস্তার নাই, রক্ষা নাই, মানে তার অসুখটা ভালো হওয়ার কথা নয়। এটা দ্বারা আমরা এটাই বুঝতেছি। এখন রহমত, মন ভয় দেখাবেন না, তাই না? রহমত বলতেছে যে ওই ভাই ভয় দেখিয়ে লাভ নাই, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মন একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। মানে সুবর্ণপুর একটা গ্রাম, এই গ্রামের মানুষকে এই মোড়ল জ্বালিয়েছে, মানে কি বিভিন্নভাবে তার লোকজনের দ্বারা প্রভাব খাটিয়ে অত্যাচার নির্যাতন করেছে। এইটার দ্বারাই তারা কবি বুঝিয়েছেন যে সুবর্ণপুরের মানুষকে জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধরে, তাহলে সে ধন সম্পদের মালিক হয়েছে কিভাবে? অপরের ধন সম্পদ লুণ্ঠন করে বিত্তবৈভবের মালিক হয়েছে অবৈধভাবে। মানুষের কান্না দেখলে হাসে, মানুষের কান্না দেখলে হাসে, কিন্তু সব মানুষেরই তো ভালো মন্দ চাওয়া পাওয়া আছে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখে কান্না কাটতেছে, তাকে দেখে হাসবে আরেকজন, সেটা উপহাস করা, তাচ্ছিল্য করা। রহমত, তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? ব্যারাম মানে হচ্ছে অসুখ। হাসু, হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও মোড়ল মরবে। তাহলে এত বিত্ত বৈভবের মালিক হওয়ার সত্ত্বেও তার মনের ভিতর শান্তি নেই, ওষুধের কাজ হচ্ছে না। কারণ মন কি করতে সর্বদাই তার ওই যে কিভাবে সে ধন সম্পদ অর্জন করেছে এইগুলার দিকে তার মন যাচ্ছে। সে উপলব্ধিও করতে পারে যে আমি ধন সম্পদের মালিক হয়েছি, আজকে এত বড় বিত্ত বিভাগের মালিক আমি, এগুলো কিভাবে অর্জন করেছি, এইগুলা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নাই। কাজেই তার ওষুধ কিভাবে সারবে? ওষুধ তো কাজে লাগবে না। রহমত, আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান, কথা আপনি বাড়াবাড়ি করতেছেন, ওগুলা কথা বলতে নাই। কবিরাজ, এত কলহ করো না, আমি রোগী নারী পরীক্ষা করছি। রহমত, ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো, তাই না? দেখো এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটা কখন ব্যবহার করায়? যখন হর্ষ, বিষাদ, ঘৃণা, দুঃখ, ভয় ইত্যাদি প্রকাশ পায়, তখন এই চিহ্নটা ব্যবহার করা হয়। কবিরাজ, মুখের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, সব মানুষই মরবে, এটা ঠিক, মরণের হাত থেকে রেহাই পাবে না। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু, আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত, মোড়ল আমার গণিত। কবিরাজ, এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে, একটা কঠিন কাজ, একটা পরীক্ষার মতো। হাসু, বাঘের চোখ আনতে হবে। হাসু বলতেছে কি কঠিন কাজ, যে বাঘের চোখ আনতে হবে? হাসু মনে করতেছে তার তো বিত্ত বৈভবের টাকা পয়সার অভাব নাই, তাই না? তাহলে বাঘের চোখ আনাটাও সম্ভব হবে, কিন্তু না। কবিরাজ, আরো কঠিন কাজ। রহমত, হিমালয়ের পাহাড় তুলে আনবো। কবিরাজ, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। তাহলে কি করতে হবে? মোড়ল আর সহ্য করতে পারছে না। এদিকে মোড়ল বিছানায় শুয়ে কি করতেছে? ছটফট করতেছে, কাতরাচ্ছে, জলে গেল, হাত ভেঙে গেল, আমাকে বাঁচাও, এই সমস্ত সে আপন ভুগতেছে। কবিরাজ, শান্ত হও, ও রহমত, মোড়লের সুখ, মুখে শরবত ঢেলে দাও। শরবত, এই শরবত পানিতে চিনি দিয়ে লেবু রস দিয়ে শরবত তৈরি করা যায়। কবিরাজ বলতেছে শান্ত হও, ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। এখন রহমত মোড়লের মুখে কি করতেছে? শরবত ঢেলে দিচ্ছে। হাসু, ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। তাহলে যার মুরগি জবাই করে জোর করে অন্যায় হয়ে খেয়েছে, তার মনের ভিতর কি একটা এখন কাজ করতেছে? সে কি মোড়লকে ভালোবাসবে? না, ভালোবাসবে না। তার মনের প্রতি একটা ঘৃণা সব থেকেই যাবে। কিন্তু আমরা মানুষ,
সব মানুষের প্রতি আমাদের একটা মমত্ব দরদ থাকা দরকার। সবাই কিছু দাওয়া পাওয়া আছে। আমি আজ মুরগির দাম নিয়ে থাকবো মোড়ল তাই হাসু এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ মোড়ল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? মোড়ল আর বলবো না, এই তোমার মাথায় হাত দেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করবো না, আমাকে ভালো করে দাও। তাই আজকে আমরা প্রথম দৃশ্যের এইটুকু আলোচনা করবো। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত জানবো সুখী মানুষ সম্পর্কে। তাই আজকে এই পর্যন্তই। তোমরা করোনাকালীন সময়ে অযথা ঘোরাফেরা করবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে, অযথা ভিড়ের ভিতর জানলা ভিড়ে নিয়ে চলবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।